সংযোগে আপনাদের সাথে আছি আমি শাবনাম আজিম। আজকে আমরা আলোচনা করতে বসেছি মূলত শিক্ষা খাতের সংকট এবং শিক্ষা খাত যে ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে অথবা শিক্ষা অবস্থায় যে ধরনের অচলাতন আমরা দেখতে পাচ্ছি তা নিয়ে থাকবো আজকে একাত্তর সংযোগের আলোচনা। তার আগে শিরোনামগুলো দেখে নেব। রাজধানীর রাস্তাঘাটে গড়াগড়ি খাচ্ছে ফেলে দেওয়া মাস্ক, গ্লাভস, পিপিই, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। গেল 24 ঘন্টায় করোনায় আরও 45 জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,২৪৩। ডেক্সামেথাসন উন্নয়নশীল দেশে করোনায় মৃত্যু কমাবে, আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দেশ জুড়ে তুমুল বৃষ্টি, বাড়ছে নদীর পানি, পার্বত্য ও উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস। আবারও বেড়েছে চালের দাম, সরবরাহ স্বাভাবিক থাকলেও সবজির বাজার চড়া। চীনের সাথে সীমান্ত সংঘর্ষের পর গলফ উপত্যকায় যুদ্ধবিমান নিয়ে এসেছে ভারত। আজ একাত্তর সংযোগে আপনাদের সাথে আছে আমি শাবনাম আজিম এবং যেমনটি বলছিলাম আজকের আলোচনাটি আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই এবং সেখানে আমাদের যে শিক্ষা সেক্টরে অচলায়তন তৈরি হতে যাচ্ছে সেটি কিভাবে কাটিয়ে ওঠা যায় তার জন্য কথা বলতে চাই। কিন্তু তার আগে একটু জেনে নেওয়া অবশ্যই দরকার যে আজকে যদি আমরা চিত্রটি দেখি বাংলাদেশে, সেখানে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সব মিলিয়ে 1,05,535 জন। এটি পুরো 100-র অধিক দিন যে আমরা পার করেছি সেই সময়ের সংখ্যাটি, এবং এই পুরো সময়ের মৃতের সংখ্যা 1,388 জন। সেই জায়গা থেকে যদি একটু কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সেক্টরেই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা এই করোনাকালে। একদিকে যেমন অর্থনৈতিক জায়গা থেকে আমরা দেখছি যে নানা রকম সংকটের মুখে পড়ছি, ঠিক একইভাবে প্রশ্ন জাগছে জীবন জীবিকার সমন্বয় নিয়ে। আর পাশাপাশি যদি এদিকেও তাকাই সেখানে দেখা যাচ্ছে শিক্ষা ব্যবস্থারও একরকম অচলায়তন তো আছেই, ভেঙে পড়ার সম্ভাবনা অথবা আমাদের শিক্ষা খাতে আমাদের যে অর্জনটি ছিল সেখানে কোথাও থেমে যাওয়ার একটি সম্ভাবনা, শঙ্কা অনেকেই প্রকাশ করছেন। সেই জায়গা থেকে আজকে মূলত কথা বলতেছি এবং সেখানে যদি আরেকটু কথা বলে নেই, সেখানে দেখা যায় যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত 17 মার্চ থেকে সংক্রমণ রোধের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং এখন পর্যন্ত সর্বশেষ যে ঘোষণাটি এসেছে তাতে 6 আগস্ট পর্যন্ত বন্ধ আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যদি অবস্থার উন্নতি না হয় তবে সেক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থার ছুটি বা এই বন্ধটি হতে পারে সেপ্টেম্বর মাস পর্যন্ত। যদি তাই হয়ে যায় তবে আসলে আমরা কিভাবে সমন্বয় করে নেব অথবা কিভাবে আসলে এটি ব্যবস্থাপনার মধ্যে যাব যেন আমাদের শিক্ষার্থীরা কোনোভাবে এই বিপদে না পড়ে অথবা কোনো রকম বিপদের সম্মুখীন না হয়। ঠিক সেই জায়গা থেকে যদি কথা বলি যে দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাল মিলে বাংলাদেশেও কিছু কিছু বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করা হচ্ছে এই সময়ের মধ্যে, এবং সে সময় কিছু কিছু স্কুল দেখছি অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই অনলাইনে ক্লাস করার যে বিষয়টি সেটি অনেকটাই শহর কেন্দ্রিক। গ্রামের অথবা প্রান্তিক যে আমাদের শিক্ষার্থীরা আছে তারা সেই সুবিধা থেকে একেবারেই বঞ্চিত হচ্ছেন। এবং যদি সেই জায়গা থেকেই কথা বলি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে, পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়েও এই জায়গাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা দেখা দিয়েছে, যা উত্তরণের জন্য নানা রকম চেষ্টা, বিকল্প ব্যবস্থাপনার চেষ্টা করা হচ্ছে। সেই সব নিয়ে আজকে সব নিয়ে কথা বলতে চাই এবং যেহেতু প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার পর্যায়ে কথা বলবো সে কারণে ভাগে ভাগে কথাগুলো বলছি। এবং আমাদের সাথে আজকে যারা আমাদের বিশিষ্ট অতিথিরা আছেন তাদের মধ্যে আমরা পেয়েছি আজকে অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামকে, তিনি শিক্ষাবিদ এবং কথাসাহিত্যিক, আছেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান ইউজিসি, এবং আছেন অধ্যাপক ডক্টর সাদেক হালিম, সমাজবিজ্ঞানী এবং ডিন সমাজবিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একাত্তর সংযোগের আলোচনায়। দর্শক আপনারা আছেন, প্রশ্ন করতে পারবেন, মতামত জানাতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করে। আলোচনা শুরু করতে চাই ডক্টর সাদেক হালিম আপনাকে দিয়ে, এবং যেমনটি ভূমিকাতেও বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে 17 মার্চের পর থেকে যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে আমরা একরকম বাধ্য হলাম, তারপর থেকে খুব দ্রুত সময়ের মধ্যেই দেখলাম প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের একরকম এনগেজ করার জন্য সংসদ টেলিভিশনে শিক্ষা ব্যবস্থার একটি উদ্যোগ নেওয়া হলো এবং সেক্ষেত্রে তেমনটি চলছেও। কিন্তু এখন যে পর্যায়ে আমরা এসে ঠেকেছি সেখানে নানা রকম শঙ্কা দেখা দিচ্ছে এবং সেখানে বিশেষজ্ঞরা এটিও বলতে চাচ্ছেন যে যদি এভাবেই চলতে থাকে আগামী আরও বেশ অনেকটি দিন, তাহলে আসলে এই শিক্ষাবর্ষে ক্লাস নেবার বা শিক্ষার্থীদের একরকম বিপদের মুখে পড়তেই হবে, তাদের সময়টি একেবারেই তারা পাবেন না। যদি তাই হয়ে থাকে কি ধরনের বিকল্প ব্যবস্থায় এখন যাওয়া যেতে পারে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা একটা ক্রান্তিকাল পার করছি এবং এই প্রাণঘাতী যে ভাইরাসটি, এই ভাইরাসটি কেবলমাত্র যে আমাদের স্বাস্থ্যগত যে আমাদের সমস্যার সৃষ্টি করছে তা নয়, এটা আমাদের সামাজিক জীবনেও সমস্যার সৃষ্টি করছে, আমাদের নারীদের প্রতি অনেক সহিংসতাও বৃদ্ধি পাচ্ছে, আমাদের শিক্ষা খাতকেও এটা ব্যাপক একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। এটা অবশ্যই বলতে হয় যে আমাদের বাংলাদেশে আমরা যখন মিলিয়ন ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করেছি তখন দেখেছি যে স্কুলে বিশেষ করে নারী শিশুদেরা তারা ছেলে শিশুদের সাথে তারা সমানভাবেই তারা স্কুলে লেখাপড়া করতে পেরেছে এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রচুর আমাদের স্টাইপেন্ড দেওয়া হয়েছে মেয়েদেরকে, বিশেষ করে নারী শিক্ষার উপরে উনি অনেক গুরুত্ব আরোপ করেছেন এবং ছেলেদের শিক্ষার উপরে এবং উচ্চ শিক্ষাতেও তিনি অনেক জোর দিয়েছেন। কিন্তু এই করোনাটা যে কেবলমাত্র বাংলাদেশকে আঘাত করেছে তা নয়, এটা আপনি দেখছেন যে উন্নত বিশ্বের দেশগুলিও কিন্তু শিক্ষাঘাত বেশ মানে ব্যাপকভাবে তারা একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। কিন্তু বাংলাদেশ যেহেতু একটা আমরা মধ্যম আয়ের দেশের দিকে আমরা এগোনোর চেষ্টা করছিলাম, আমাদের সামাজিক অর্থনৈতিক সূচকে আমরা অনেক অনেক দূর এগিয়েছি এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি আমরা ভারতকেও ধরি সেখানেও যদি আমরা একটা পর্যালোচনা করি সেখানেও কিন্তু বেশ কিছু সূচকে, যেটা আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও বলেছেন যে আমরা অনেক দূর এখানে আমাদের সাফল্য আছে। কিন্তু এই করোনার আসার ফলে যেটা আমরা খেয়াল করছি যে এটা একটা সংক্রমণ, এটা খুব ছোঁয়াচে অসুখ এবং যখন আমরা শিক্ষার কথা বলবো তখন আমাদের যে স্কুল কলেজগুলি আছে, কিছু কিছু স্কুল কলেজ আছে যেমন আমরা জানি যে বাংলাদেশে একটা বহুমাত্রিকতা আছে শিক্ষার ক্ষেত্রে, সেখানে ইংলিশ মিডিয়াম আছে, বাংলা মিডিয়াম আছে, বাংলা পাবলিক স্কুল আছে, মাদ্রাসা আছে, এখানে আপনার পাবলিক এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি আছে। এখন আমি যেহেতু একজন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং আমি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসাবে কাজ করছি, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে আমি সেটা একটু এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি যে আমরা যখন আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরেকটু পরে আনতে চাই, যদি একটু প্রাথমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে আপনি পরামর্শ। আচ্ছা, প্রাথমিকে যে জায়গাটা আমরা বলবো যে প্রাথমিকে আপনি যেটা আপনার প্রারম্ভিক বক্তব্যে বলেছেন যে সংসদ টিভির মাধ্যমে ছেলে মেয়েদের করার চেষ্টা করছে, আমি এতটা সাধারণীকরণ করে বলবো না যে কেউই পারছে না, কেননা দেখুন শিক্ষার বিষয়টা হচ্ছে একটা ব্যাপক বিষয়। এখানে শুধুমাত্র যে আমি পাঠদান করছি তা নয়, এরকম একটি ক্রান্তিকালে একজন শিক্ষকের সাথে ছোট ছোট কোমলমতি শিশুদেরও কিন্তু একটা সংযোগ স্থাপন হচ্ছে। কোনো কোনো জায়গায় অবশ্যই ইন্টারনেটের যে সমস্যা আছে অর্থাৎ সকলের হয়তো সেখানে অভিগম্যতা নাই বা অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, অথবা সেই পরিবারটা করোনায় আক্রান্ত হতে পারে, অনেক হতদরিদ্র পরিবার হতে পারে, তারা হয়তো সে ধরনের সুযোগ সৃষ্টি করতে পারেনি। কিন্তু যারা করতে পেরেছে, আমি যেমন শহরের ছেলে মেয়েদের খবর জানি, আমি গ্রামের ছেলে মেয়েদেরও খবর নেওয়ার চেষ্টা করছি যে তারাও সেখানে যারা পারছে না তাদেরকে, যেমন ইউনিয়ন পরিষদে আপনি জানেন যে ওখানে অনেক তথ্য কেন্দ্র আছে, সেগুলি সহায়তাও কিন্তু তাদেরকে পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এটা সত্য যে কিছু তো অবশ্যই ঝরে পড়ছে এবং ঝরে পড়ার জায়গায় আমি শেষ করে দিচ্ছি আমার এই বক্তব্যে যে ঝরে পড়ার জায়গায় আপনি লক্ষ্য করবেন যে নারী শিশুরাই কিন্তু বেশি ঝরে পড়বে, এই কারণে যে এখন পুরুষ শিশুর প্রতি আমরা তারা বিনিয়োগ করবে, কারণ নারী শিশুর প্রতি বিনিয়োগ করে তাকে আবার বিয়ে দিয়ে দিতে হবে। এই যে সামাজিক যে বিষয়গুলি আছে ঝরে পড়ার ক্ষেত্রে সরকারকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে নারী শিশুরা যেন ঝরে না পড়ে। জি, অবশ্যই ফিরবো আপনার কাছে। এ পর্যায়ে অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে একটু আসতেছে এবং ডক্টর সাদেক আলিম যেমনটি বলছেন যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে আমরা খুব সফলতার সাথে এগিয়ে যাচ্ছিলাম এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রেও কিন্তু আমাদের অর্জন অনেকটাই ছিল। সেই জায়গায় যখন এই ঝরে পড়ার সংখ্যাটি আসছে, তার পাশাপাশি আরেকটি বিষয় খুব বেশি মাত্রায় এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে, তা হচ্ছে পাবলিক যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো, এক্সামগুলো, সেখানে আমরা দেখছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি এখন একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, শিক্ষার্থীরা জানি না কবে নাগাদ হতে পারে। এই যে অবস্থাগুলো সেগুলোকে কিভাবে একরকম সামাল দেওয়া সম্ভব হতে পারে, কি পদ্ধতিতে যাওয়া যেতে পারে? পাশাপাশি যদি সত্যি এভাবে চলতে থাকে তাহলে প্রাথমিক এবং মাধ্যমিকের যে শিক্ষার্থীরা আছেন পরবর্তী ক্লাসে উত্তরণের ক্ষেত্রে তাদেরকে কি করতে হবে? আমরা শুনতে পাচ্ছি যে সিলেবাস সংক্ষিপ্তকরণ, স্বল্প পরিসরে মূল্যায়ন, এই বিষয়গুলোর কথা নিয়ে বেশ আলোচনার মধ্যে আছে, কিন্তু সেগুলো কি সমাধান হতে পারে? আপনাকে ধন্যবাদ। এবং এরকম একটি ক্রান্তিকালে এই ধরনের ব্যবস্থায় যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে শিক্ষা নিয়ে যে সমস্যা, প্রথমে আমি বলে নেই যে এই যে কোভিড-19 আর পরবর্তীকালে, কখন পরবর্তীকাল সেটা আমি জানি না, যে
নিউ একটা কি বলে যে ওয়ার্ল্ড ইমার্জ করছে, যে নিউ নর্মাল, এটা খুব স্বাভাবিক কথা হয়ে গেছে এখন, যে নতুন করে অনেক কিছু আমাদের করতে হবে। হ্যাঁ, সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং আমরা অনেকটা নিজের অজান্তেই প্রস্তুত হয়ে গিয়েছি। এবং আমরা এখন বাইরে থেকে যদি আসি, যদি নাও যাই, দিনে 3 বার 4 বার 5 বার করে 20 সেকেন্ড হাত ধোয়াটা, এটা আমরা এখন একটা বাধ্যতামূলক করে নিয়েছি নিজের জীবনে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি সেটি হচ্ছে দেশের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেক্টর, সেটা হচ্ছে শিক্ষা। এবং শুধু শিক্ষাটা এই কোভিড-19 কারণে কোনো একটি দেশের বা 10টি দেশের সমস্যা না, সারা বিশ্বে। আমার কাছে সর্বশেষ ইউনেস্কোর যে পরিসংখ্যানটি আছে বলছে 90% অফ দ্য ওয়ার্ল্ডস স্টুডেন্টস আর সাফারিং। অর্থাৎ বিশ্বের 90% ছাত্র, একটি শিশু বা প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুল বা হাই স্কুল বা ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে না, 90% শিক্ষার্থী এই সমস্যার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ সমগ্র শিক্ষা ব্যবস্থায় তছনছ হয়ে গিয়েছে। তো এটা বাংলাদেশের ব্যাপারে যেমন সত্য, অন্যান্য দেশের বেলাও তেমন সত্য, একটু পার্থক্য আছে। আমরা সব দেশে আমরা সমস্যাটা শনাক্ত করতে খুব দ্রুত পারি, কিন্তু এটা সমাধান কি হতে পারে অন্যদের চাইতে আমরা অন্যদের তুলনায় আমরা তো দ্রুত সমাধানটা বের করতে পারি না। এটি অনেকটা সময় লাগে। তার একটি কারণ হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ফ্যাকাল্টি। সেখানে আমি আছি, আপনি আছেন, বাংলাদেশের 17 কোটি মানুষই আছে। আমাদের ক্রিয়েটিভ সৃজনশীলতা যেটা, সেটা হয়তো ওইভাবে অন্যদের মতো নাই। অন্যরা সেটা দ্রুত বের করতে পারে। আপনি যদি ওয়ার্ল্ডের ইউনাইটেড নেশনসের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, সেখানে অনেক কিছু আছে। আমাদের ক্রিয়েটিভিটি ইন্ডেক্স খুব তলানিতে। তার কারণ হচ্ছে আমরা নতুন কিছু উদ্ভাবন করতে চাই না, এবং সেটা ব্যবহার করতে চাই না, দ্বিধান্বিত থাকি। এখন শিক্ষায় যে সমস্যাটি হয়েছে, সেটা আমাদের সমস্যা আমরা মানে শনাক্ত করেছি। শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, বাচ্চারা ক্লাসে যেতে পারছে না। আপনি শুনলে অবাক হবেন যে ইউনেস্কো আবার বলছে দেশ ওয়ারে বাংলাদেশে 30% প্রাইমারি স্কুলের বাচ্চা ঝরে পড়বে। এটা কিন্তু একটা বিরাট সংখ্যা বাংলাদেশে, বিরাট সংখ্যা। আমরা শিক্ষা পরিবার যাদেরকে বলি, এটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে মক্তব মাদ্রাসা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, তার সংখ্যা হচ্ছে 6.25 কোটি। 6.25 কোটি মানুষের দেশ, খুব বেশি দেশ নাই। কিন্তু আমি ঢাকা শহরের একটা স্ট্যাটিস্টিক্স নিয়েছিলাম যে 20 মিলিয়ন মানে 2 কোটি মানুষের দেশ কয়টা আছে। 112টা দেশে 2 কোটি মানুষ জনসংখ্যা নেই। সেখানে আমাদের ঢাকা সমাধানের পথে কিভাবে যাব? এখন সমাধানের পথে আমি যদি এখন সাদেক আলীম যেটা অত্যন্ত চিন্তা করতে হবে, সাদেক আলীম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে এটার একটা চিন্তা করেছেন তিনি। এই যে বাচ্চাদের কথা আমরা বলছি, আমরা একটা বাচ্চাকে ঝরে যাক সেটা চাই না, তবে নারীরা, মেয়ে শিশুরা যে ভিকটিম হবে এটার কোনো সন্দেহ নাই। আমি যতই চেষ্টা করি, আমাদের সমাজ ব্যবস্থা এমন, মেয়েদের স্কুলে যাচ্ছে না, এখন তাকে বিয়ে দিয়ে দাও, এরকম বহু হয়েছে, আমার পরিচিত জনের মধ্যে হয়েছে। আমরা এটাকে বন্ধ করতে হলে এই যে অনেকটা ভালো একটা উদ্যোগ সংসদ টিভি, সেখানে চালু রাখতে হবে। অনেকে বলেন যে আমাদের এলাকায় তো বিদ্যুৎ নেই, হ্যাঁ, সংসদ টিভি কিভাবে যাবে? এটিকে সহজ পন্থা হচ্ছে সরকারি পর্যায়ে সহায়তা করতে হবে সোলার প্যানেল দিয়ে। সোলার প্যানেল আমরা ব্যবহার করে খুব সহজেই আমরা এই কাজটি করতে পারি। সাদেক আলীম আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের যে ছিটমহল ছিল একেবারেই উত্তরবঙ্গে, এই যে দাসিয়ার ছড়া বলে একটা জায়গা আছে উত্তরবঙ্গে, যে ছিটমহল ছিল, আমি ছিটমহল বিনিময়ের কয়েক মাস পরে গিয়েছিলাম। আমি অবাক হয়েছে, যে ছিটমহলে বিদ্যুৎ ছিল না, যে ছিটমহলে একটাও স্কুল ছিল না, 6 মাসের মধ্যে সেই ছিটমহলে 3টা প্রাইমারি স্কুল হয়েছে, একটি ছোট্ট আমি শেষ করছি, একটি ছোট্ট কমিউনিটি সেন্টার হয়েছে, এবং সেখানে একটা কি বলে ইন্টারনেট সংযোগ সহ একটা কম্পিউটার আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম এটা করতে এটা কি জন্য রেখেছেন? বলে এখানে ছেলেমেয়েরা দেখতে আসে, আমরা তাদেরকে সহায়তা করি। সুতরাং আপনি চিন্তা করেন যে ছিটমহল 50-60 বছর ধরে বিদ্যুৎ ছিল না, সেখানে বিদ্যুৎ গিয়েছে, সেখানে স্কুল গিয়েছে, সেখানে কম্পিউটার গিয়েছে। চেষ্টা করলে আমরা এই সমস্যার সমাধান করি। সবশেষে আমি একটা মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর সাহায্যে ফিরবো আপনার কাছে।
আচ্ছা, আমি ঠিক আছে, ফিরবো, ঠিক কারণ আছে, এখনই ঠিক সবশেষ আছে। কথা বলে দিলে বাকি সময় আচ্ছা, আচ্ছা, আমরা না, না, আপনাকে চাই ঠিক সাথে। আছে। চলে আসতে Thank you. চাই ডক্টর মঞ্জুরুল ইসলাম আপনার কাছে, এবং সেক্ষেত্রে একটু তথ্য দিতে চাই। সেখানে বলা হচ্ছে যে সব মিলে এই মুহূর্তে যেমনটি বলছেন যে 6.5 কোটি, আমার কাছে যে তথ্য প্রাথমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5 কোটি, এবং আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে শিক্ষক বাতায়নে অন্তত 4,25,000 শিক্ষক সংযুক্ত আছেন, এবং সেখানে ইতোমধ্যেই তাদের জমা দেওয়া কন্টেন্ট আছে প্রায় 2.5 লাখেরও বেশি। কন্টেন্টগুলো পাওয়া যাচ্ছে ইউটিউবে। কিন্তু এভাবে কতটুকু আসলে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারবো? পাশাপাশি একটি বিষয়কে বারবার বলা হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা মানসিকভাবে যদি কোনোভাবে বিষাদগ্রস্ত হয়ে যায় অথবা কোনো রকম কোনো ট্রমার মধ্যে পড়ে যায়, তখন সেক্ষেত্রে এই শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে তাদেরকে ধরে রাখা সম্ভব হবে কিনা? আমি শুরুতে একটা কথা বলি যেটা আমাদের মনে রাখা উচিত। 71 সালে আমরা পুরো 1 বছর শিক্ষা বঞ্চিত ছিল। তাতে আমরা দেশ হিসেবে তলিয়ে যাইনি। একটা জাতি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, 1 বছর তার কাছে কোনো ব্যাপারই ছিল। আমরা মনে করি যে 6 মাস 8 মাসের যে কোনো ক্ষতি আমরা পুষিয়ে উঠতে পারি। এই জন্য হচ্ছে জাতীয় একটা প্রতিজ্ঞা, একটা ঐকান্তিক চেষ্টা যে আমরা যেতে চাই সেখানে। আমি মনে করি সেটি বাংলাদেশের মানুষের আছে। দ্বিতীয় হচ্ছে, আমি সমাধানটা আগেই বলে দিই, তাহলে আমি সমস্যাগুলি বলতে পারি, সমস্যাগুলি তখন একটু হালকা মনে হবে। যে বাজেট এবার বরাদ্দ করা হয়েছে, সেই বাজেটে করোনা পরিস্থিতিটি আমলে আনা হয়নি। এই যে আমরা অনলাইন শিক্ষার কথা বলছি, তাতে যদি আমরা সবার জন্য সুযোগ সৃষ্টি না করি, তাহলে একটা ডিজিটাল বৈষম্য সৃষ্টি হবে, এবং তাতে আমাদের সামাজিক বৈষম্য আরো প্রকট হবে। তার সঙ্গে ঝরে পড়াদের যদি আমি অন্তর্ভুক্ত করি, তাহলে বিশাল সংখ্যক ছেলে মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে থাকবে। সেটি তো কোনো ক্রমেই কাম্য না। সেই জন্য বরাদ্দটা বাড়াতে হবে। যেখানে অনেক 2-1টা মেগা প্রকল্প আমরা রূপপুর 5 বছরের জন্য বন্ধ রাখতে পারি, কারণ বিদ্যুতের তো আমাদের সমস্যা নেই। ওই টাকাটা দিয়ে আমাদের শিক্ষা আমাদের দিতে হবে। এখন আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে। আমার 4 লেন হাইওয়ে ঢাকা সিলেটের এখন প্রয়োজন, নাকি আমার স্কুলের বিদ্যুৎ সংযোগ প্রয়োজন? যেমন সুনামগঞ্জের অনেক হাওর অঞ্চল আছে যেখানে স্কুলে বিদ্যুৎ সংযোগ এবং তার সঙ্গে ইন্টারনেট কানেক্টিভিটি যাকে বলছে যদি দেওয়া যায়, যদি প্রত্যেক সন্তানের হাতে একটা ল্যাপটপ পৌঁছানো যায়। একবার প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছিলেন সবাইকে 10,000 টাকায় একটা ল্যাপটপ দেওয়ার। তো সেই কি কারণে সেটি মুখ থুবড়ে পড়লো আমি জানি না। হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে যে চোরাস্রোত চলে বিপরীত দিকে, তার কারণে হতে পারে। কিন্তু যদি প্রত্যেক সন্তানের হাতে আমি একটা ল্যাপটপ পৌঁছে দিতে পারতাম ইন্টারনেট সংযোগ সহ, তাহলে আজকে আমি অনলাইনে শিক্ষার কথা যত বলছি, এই যে আপনি কন্টেন্টের কথা বললেন বিভিন্ন শিক্ষকরা করছেন, আমি তো মনে করি সেটা খুবই সহজলভ্য হতো। তাহলে আমাদের প্রথম যেতে হবে কোথায়? সমাধানটা এই, আমাকে ভাবতে হবে যে এই সন্তানগুলিকে আমাকে দূরে ফেলে যাওয়া যাবে না। আমি একেবারে প্রাথমিক থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে বলছি। বিশ্ববিদ্যালয়ের কথাটা সাদেকা হয়তো বলবে, কারণ তার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, তার একটা জরিপ করেছে, এটি সাদেকা হালিমি ভালো বলতে পারে, যে অনেক ছাত্রছাত্রীর ইচ্ছা থাকা সত্ত্বেও ইন্টারনেটে ঢুকতে পারছে না, তাদের সামর্থ্য নেই, সংযুক্তি নেই। এত বড় বড় ক্লাস সাইজ আমাদের 140, আপনিও তো বিশ্ববিদ্যালয়ে পড়ান, 140 ছেলে মেয়েকে আমি কি করে অনলাইনে পড়াবো? তার জন্য আমাকে বিকল্প চিন্তা করতে হবে, কিন্তু তার জন্য আমাদের অর্থের প্রয়োজন। যদি অর্থটা সংকলন করা যায়, আমি মনে করি, আমি এখানে মানান ভাইয়ের সঙ্গে 100% একমত না যে আমাদের সৃজনশীল চিন্তা নেই। সৃজনশীল চিন্তাকে আমাদের কখনো কাজে লাগানো। আমি যে তরুণদের, আমি একটা প্রস্তাব দিয়ে রাখছি এখানে, বাংলাদেশে অনেক তরুণ আছে যারা ইন্টারনেটে গিয়ে ইউটিউবের উপযোগী বা ইন্টারনেট উপযোগী নানান বিষয়ে তারা লেকচার দিতে পারবে। যেমন ভারতীয় কিছু অ্যাপস পাওয়া যায়, যেমন বাইজু নামে একটা অ্যাপস আছে যেখানে সব শিক্ষা অনলাইনে দেওয়া সম্ভব। কি সুন্দর বোটানির শিক্ষা দিচ্ছে, একেবারে ছবিটা বিষয়। তো যদি তরুণদের সংযুক্ত করে আমরা এই ধরনের লেসন তৈরি করতে পারি, তাহলে সেটি একই সঙ্গে অত্যন্ত আকর্ষণীয়। সংসদ টিভির কথা উঠেছে, ভালো। সংসদ টিভির সঙ্গে আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, যে আমাদের এখন বাংলাদেশ টেলিভিশনের 2টোর সংবাদ প্রত্যেক প্রাইভেট টেলিভিশন চ্যানেলে দেখানো। আমি 1 বছর 2টোর সংবাদ দেখালাম না, আরো আধা ঘন্টা তাদের থেকে নিয়ে তাদেরকে সেই পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে 1 ঘন্টা প্রতিদিন প্রত্যেকটা প্রাইভেট চ্যানেল একটা বিষয়ে শিক্ষা দেবে। যদি আমরা এটা করতে পারি, একটা বড় সমাধান হয়ে যায়। 2টো জিনিস আমি খুব দ্রুত বলে নিচ্ছি এখনই শেষ করার আগে। প্রথমত আমাদের মনে রাখতে হবে, প্যান্ডেমিক শেষ হলে আমাদের নতুন বাস্তব ভিন্ন হবে। নিউ নর্মাল যাকে বলছি, ইট উইল বি নিউ অ্যাবনর্মাল। আপনি সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী আনতে হবে। আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হবে, পরিকল্পনা করতে হবে।
তারপর যারা ঝরে পড়তে পারে তাদেরকে শিক্ষা ব্যবস্থায় রাখার জন্য বৃত্তির ব্যবস্থা করবে। এখনই তথ্য ভান্ডার যদি আমরা না তৈরি করি, তাহলে যারা কোনো একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তার শ্বশুর শাশুড়ি সবাইকে ঢুকিয়ে দেবে সেই তালিকায়। তো আমি এখনই যদি তথ্য ভান্ডার তৈরি করে ফেলি এবং শিক্ষকদের সেই দায়িত্ব দিই, তাহলে সেই অনুপাতে আমরা বৃত্তি দিতে পারি 200, 300, 400 টাকা পর্যন্ত দিলে প্রত্যেক পরিবার সন্তানদের রাখে। পাশাপাশি আমাদের তাদের যে পাঠ্যপুস্তক সেগুলি কিভাবে পৌঁছানো যাবে, যদি আমরা একটা উদ্যোগ নেই যে অনলাইন সবার কাছে পৌঁছে দেব, তার জন্য যা যা তহবিল প্রয়োজন, টেলিভিশনের মাধ্যমে শিক্ষা দেওয়াটা আমি আরো বেশি উন্মুক্ত করবো এবং সেটি প্রত্যেকের কাছে পৌঁছানো যাবে, তার জন্য তহবিল যোগান দিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে, সেই জন্য তহবিল যোগান দেয়া। তরুণদের উদ্যোগে যে কাজটা করা হবে তারা হয়তো সামান্য অর্থ নেবে, খুব বেশি নেবে না, সেরকম কন্টেন্ট বিল্ডিং যাকে বলি তা আমি করে রাখতে হবে। সেটি করার জন্য কিছু অর্থ বরাদ্দ দিতে হবে এবং সবচেয়ে বড় জিনিস এবং সেক্ষেত্রে ডক্টর মঞ্জুরুল ইসলাম, আপনি যে বিষয়টি বলছিলেন যে অনলাইনের অ্যাক্সেসটি যেন সকলের কাছেই থাকে এবং সকলেই সেটি অ্যাভেল করতে পারে, তার ব্যবস্থাটি করতে হবে। সেই ব্যবস্থাটি করার জন্য আমাদের যে শিক্ষার্থীদের সংখ্যা, সেই সংখ্যাটির কাছে পৌঁছানোর মতো সক্ষমতা এই মুহূর্তে আমাদের আসলে আছে কিনা, এবার আসলে একটু উচ্চ শিক্ষার দিকে তাকাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোর অবস্থাটি বুঝে নিতে চাই। প্রথমে ডক্টর সাদিক হালিম, আপনার কাছে আসতে চাই। আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছেন এবং একই সাথে আপনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত অবস্থায় আছেন। সেখান থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় অবস্থাটি বুঝতে পাশাপাশি যেমনটি ডক্টর মঞ্জুর বলছিলেন যে অনলাইনের সুবিধাটি আসলে সকলের কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতাটি আমাদের থাকতে হবে, সেটিও কি আসলে আমরা করে উঠতে পারছি কিনা বা আমাদের চিন্তাটি কি? ধন্যবাদ আপনাকে। আমি আসলে প্রথমেই বলবো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের একটা প্যারাডিগমেটিক শিফট হচ্ছে, অর্থাৎ আমাদের টোটালি আমরা একটা ডিসকোর্স চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ছিলাম অফলাইনে, ট্র্যাডিশনালি আমরা ফেস টু ফেস পড়াতে আমরা অভ্যস্ত। এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এখন অনলাইনে যাব, যেটা আমাদের মধ্যে মানে এটাতে আমাদের অভ্যস্ততা নেই। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এটা শুধুমাত্র যে শিক্ষকের চ্যালেঞ্জ তা নয়, এটা ছাত্রদেরও চ্যালেঞ্জ। কেননা আপনি যখন অনলাইনের সামনে বসছেন, আপনি কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না, ওরা অডিওতে আপনাকে শুনবে, কারণ ওদেরকে অনেক সময় জিবিটাকে সেভ করতে হবে ইত্যাদি আছে। আর একটা বিষয় হচ্ছে যে পাবলিক ভার্সেস প্রাইভেট। আপনি জানেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি এটা আমরা রেভিনিউর উপরে চলি, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদের বেতন দিয়ে চলছে। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার অনলাইনে চলে গেছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি অনেকটা পিসমিল আকারে কিন্তু শুরু করেছে। সামাজিক বিজ্ঞান অনুষদে আপনি নিজেও একজন শিক্ষক, সেখানে আমাদের 16টি বিভাগে একটি জরিপ আমরা করেছি। আমরা আর একটা সেন্ট্রালি জরিপ করছি। সেখানে প্রাথমিক জরিপে আমরা যেটা পাচ্ছি যে 60% স্টুডেন্ট তারা বলছে তারা ক্লাস করতে সক্ষম, তাদের নেট বা বিদ্যুৎ ইত্যাদি অ্যাক্সেস আছে, কিন্তু 40% স্টুডেন্ট কিন্তু তাদের নানা ধরনের প্রতিবন্ধকতা আছে। যেটা আমরা শুরুতেই বলেছি যে আমরা একজন ছাত্রকে বাদ দিতে চাই না। আমরা যদিও জানি যখন আমরা সাধারণ ক্লাস নিচ্ছিলাম প্রি কোভিড, তখন আমরা দেখেছি যে ক্লাসে অনেক সময় স্টুডেন্টরা থাকে না, কিন্তু আমরা সেটাকে নিচ্ছি না। আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আমরা সবাইকে আসলে ক্লাসরুমে হাজির করতে চাই। পাবলিক ইউনিভার্সিটি স্পিরিটই তো সেটি। এখন আরেকটা বিষয় হচ্ছে লজিস্টিকের বিষয়টা, যেমন শিক্ষকরাও কিন্তু সবাই যে একেবারে অনলাইনে আপনার ক্লাস নিতে পারবে তা নয় কিন্তু, অর্থাৎ তাদেরও একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে। যে প্রশ্নটা যে আমাদের জুমে ক্লাস নিতে হবে, জুমের ক্লাসরুম, ক্লাউড মিটিং ইত্যাদি আছে। আবার ছাত্রদের দিক থেকে এই সমস্যাগুলো আছে। আর একটা বড় জায়গা হচ্ছে যে আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয় 4টি চলছে 73 অর্ডারে, আর যারা যেগুলো সরকারি বিশ্ববিদ্যালয় সেগুলিও কিন্তু কিছুটা 73 অর্ডারের আঙ্গিকে চলে। অর্থাৎ এখন যখন আপনি অনলাইন শুরু করতে পারেন যে হ্যাঁ আমি একটা সাময়িক একটা কন্টিনজেন্সি প্ল্যান করতে পারি, আমি একটা মিড টার্ম করতে পারি, আমি একটা লং টার্ম করতে পারি। আমি কন্টিনজেন্সি সেটাই বলছি যে আমরা চলমান কিছু ক্লাস নিতে নিতে বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ হয়ে গেছিল। এবং আমি এটা বলতে চাই আজকে যে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের সকল মানে 16টি বিভাগের চেয়ারের সাথেই মিটিং করে আমরা যেটা পাচ্ছি যে আমরা কন্টিনজেন্সি প্ল্যানের মধ্যে আমরা যেতে পারবো আপাতত, কিন্তু আমাদের যে লজিস্টিক সহযোগিতা এবং আমাদের ছাত্রছাত্রীদের, যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা প্রণোদনা দিয়েছেন যে গ্রাজুয়েট লেভেল স্টুডেন্টদেরকে তাদেরকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একটা কিছু সাহায্য করা হবে। কিন্তু আমরা যদি এখন আমাদের ধরেন সামাজিক বিজ্ঞান অনুষদে প্রায় 6000 ছাত্র আছে, 300 শিক্ষক আছে। আমরা যে জরিপটা করছি আমরা আসলে আগে ছাত্রদের অবস্থাটা নিরীক্ষণ করতে চাচ্ছি যে তাদের চাহিদাটা যখন উঠে আসবে সেটি আমরা শিক্ষা মন্ত্রণালয় বরাবর সেটা আমরা বলতে পারি যে আমাদের এই উপাদানগুলি না দিলে সেটিও বোঝা যাবে। জি সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে একটু আসতেছি এবং যে অবস্থাটির কথা শুনছি সেই সময়
একদিকে যেমন বলা হচ্ছে যে আমাদের আসলে এই আপৎকালীন সময়টিতে অনলাইনের মধ্যে যেতে হবে, পাশাপাশি অনলাইনে যাওয়া এবং অনলাইন ক্লাস করা সেটিরও একরকম সুযোগ কি তৈরি হলো কিনা, এই নিউ নর্মাল টাইমে কি এরকম কোনো অপরচুনিটি আমরা পেতে যাচ্ছি যে আমরা এভাবেও এই অনলাইন বা ডিজিটাল বাংলাদেশে সেই ডিজিটালাইজ ওয়েতে এডুকেশন দেওয়ার জন্য একটি ব্যবস্থাও করে নিতে পারি, সেই সুযোগ কি আছে? হ্যাঁ, এই প্যান্ডেমিক বা মহামারী একটা জিনিস আমাদের শিখিয়েছে যে আমাদেরকে উদ্ভাবনী চিন্তা করতে হবে। তো যে অনলাইনে আমরা যাচ্ছি খুব তাড়াহুড়া করে গিয়েছি, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি বেশ ভালোই করছে। পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা পারছি না কতগুলি কারণের জন্য। এই যে যেটা সাদেকা হালিম বললেন যে 40% ছাত্রছাত্রী সেই সাধ্য নেই। তারপর আবার আমাদের যে শ্রেণীকক্ষের যে আকৃতি, যে জনসংখ্যা 140-130 জনকে আমরা কোনোদিনই অনলাইনে ঢোকাতে পারবো না। তারপর ধরুন আমাদের যে প্রশিক্ষণটার অভাব আছে, যারা বয়স্ক শিক্ষক, আমি অনেক কষ্ট করে আমাকে শিখতে হয়েছে। তো যাই হোক, আমি যেহেতু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেজন্য আমার পক্ষে সহজ হয়েছে। এখন এই বিষয়গুলি যদি আমরা নির্দিষ্ট করি, তাহলে আমাদের একটা জায়গা আসতে পারি যে ক্রমাগত আমাদের 40% থেকে 30, 20, 10 সেই পর্যন্ত নিয়ে আসতে হবে। এমনিতেই সাদেকা বলেছে যে অনেকেই ক্লাসে আসে না, সেটা তাদের স্বাধীনতা। কিন্তু এখন যদি আসতে না পারে, সেটি তাদের ইচ্ছা সত্ত্বেও পারছে না, সেখানে আমাদের জন্য একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাবে। আমরা যেন অনলাইন বৈষম্য না করি, ডিজিটাল বৈষম্য কোনোদিন আমরা সেখান থেকে ফেরাতে পারবো না। দ্বিতীয় হচ্ছে, যখন স্বাভাবিক হবে অবস্থা, নতুন স্বাভাবিকে আমরা পদার্পণ করবো অথবা নতুন অস্বাভাবিকে, দেখা যাবে যে অনলাইন শিক্ষাটা থাকবে। এটাকে বলা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং বা হাইব্রিড লার্নিং। আমি কিছু অনলাইন কিছু অফলাইন সব মিলিয়ে আমাকে করতে হবে। আমি মনে করি সেটা আমাদের জন্য ভালো একটা দিগন্ত খুলে দেবে এবং সেই দিকে আমাদের অগ্রসর হতে হবে। হয়তো এই সুযোগটা আমরা এখানে কাজে লাগাতে পারি। আমি আগেও বলছি যে আমাদের এই উদ্যোগগুলি আমরা নিতে পারি যদি আমাদের তহবিল, এখন তহবিলটা হচ্ছে আমার বড় একটা সমাধান। তবে তহবিল দিলেই চলে না, তহবিল ব্যবস্থাপনাও একটা বিষয় আছে, যাতে এখান থেকে কোনো ধরনের ওই যাকে আমরা সিস্টেম লস বলি সেটি একটা হতে পারে, অথবা সেখানে নানান মানুষের নানান দুর্নীতির খবর আমরা পাই। আমরা বালিশ কাণ্ড পর্দা কাণ্ডের দেশ, সেই বিষয়ে, অথবা আমাদের ওই সামান্য একটা পুকুর খোঁড়ার জন্য আমরা আমেরিকা যেতে হবে বা ফ্রান্সে যেতে হবে। তো এই ধরনের যতগুলি এই অতিমাত্রায় যেখানে যেখানে দুর্নীতি হতে পারে বা খরচটা অযথা খরচ হতে পারে, সেগুলি কমিয়ে ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে করা যায়, তবে আসলে এই সুযোগটি আমরা পেতেই পারি। আরেকটা জিনিস আমি বলে রাখি, এই সক্ষমতা যে তৈরি করছি আমরা, সেটি তো একজনের কাছে থেমে থাকলে চলবে না। এটি একটি ক্রমাগত প্রশিক্ষণের বিষয়। ছাত্রছাত্রীকে সেই প্রশিক্ষণ নিতে হবে, শিক্ষকদের নিতে হবে। আরেকটা জিনিস আছে, যেমন আমি শ্রেণীকক্ষে এক ধরনের শিষ্টাচার মেনে চলি, যাকে আমি ক্লাসরুম এটিকেট বলি। সেখানে হয়তো অনেক ছাত্রছাত্রী যাদের ইচ্ছা থাকে তারা প্রশ্ন করতে পারে না, কিন্তু যখন অনলাইন পড়ায় তারা তো এই সুযোগটা গ্রহণ করে, তারা প্রশ্ন করতে চায়, লিখিতভাবে অনেক সময় প্রশ্ন জমা দিতে পারে। তো শিক্ষকদের এই বিষয়টাও প্রশিক্ষণ দিতে হবে যে সবাইকে একত্র করে কিভাবে আমরা এই ক্লাসগুলিকে অর্থপূর্ণ করতে পারি। আমাদের খাতা দেখার অভ্যাস, দেখা যাচ্ছে অনলাইনে যখন তারা কিছু দেবে, জমা দেবে, সেটিও আমাদের দেখতে হবে। ডক্টর মঞ্জুরুল ইসলাম আজকে যাব না, তার কারণ সেটি আরেকটি বড় আলোচনা। আপাতত শিক্ষা ব্যবস্থাকে চালু করার ব্যবস্থাটি করা যদি যায়, তারপরে আমরা নিশ্চয়ই মূল্যায়ন পদ্ধতির দিকেও এগোতে পারবো আশা রাখছি। আমি অবশ্যই চেষ্টা করবো আরেকবার ফেরার, যদিও সময় স্বল্পতা আছে, না পারলে ক্ষমা করবেন নিশ্চয়ই। অধ্যাপক আব্দুল মান্নান, আপনার কাছে আসতে চাই। একদিকে গেল পাবলিক বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো অনেকগুলো কলেজ আছে যেখানে উচ্চ শিক্ষার ব্যবস্থাটি আছে। তাদের ক্ষেত্রে কি চিন্তা করা যেতে পারে? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে বিনীতভাবে আমাদের যে অর্থমন্ত্রী, তার কাছে একটি অনুরোধ রাখতে চাই। তিনি এবার বাজেটে মোবাইল ফোনের কল রেটের যে কলের যে ট্যাক্স, সেটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। একই সাথে ইন্টারনেটের ট্যাক্সও বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি সত্যি সত্যি অন্তর্বর্তীকালীন একটা আপৎকালীন ব্যবস্থায় যেতে চাই অনলাইন টিচিং, সেগুলো কমাতে হবে এবং পারলে সেগুলো ছাত্রছাত্রীদের জন্য জিরোতে নিয়ে আসতে হবে, তাহলে তারা অনেক বেশি উদ্বুদ্ধ হবে। এখন আসে করেছেন এই অনলাইন লেখাপড়ার সমস্যাটা, আমি সাদেকা হালিম যদি কিছু মনে না করেন একটু বলতে চাই। সম্প্রতি একটা জরিপে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে 83% ছেলে মেয়ের স্মার্টফোন আছে। 83%, 83% বেশি স্মার্টফোন আছে।
তো তাদেরকে এখন অ্যাক্সেস দিতে গেলে ইন্টারনেটের অ্যাক্সেসটা তাদের লাগবে, সেই জন্য আমি এটা কমাতে বলছি। তো সবাই কিন্তু আসবে না, যারা আসে তারা এই সুযোগটা গ্রহণ করতে পারে। অস্ট্রেলিয়াতে সমস্যাটা কিন্তু যত না ছাত্রদের তার চেয়ে বেশি আমরা শিক্ষকদের, কারণ অনলাইন টিচিং যত সহজ মনে করছেন তত না। টিচিং এ আপনার কন্টেন্টসটা তৈরি করতে হবে, এটা আপলোড করতে হবে, এটার উপর আলোচনা। অস্ট্রেলিয়াতে 2 সপ্তাহ সময় দিয়েছে সব শিক্ষককে এটি শেখার জন্য, ইউনিভার্সিটিগুলো তাদেরকে সহায়তা করছে। আবার আপনারা দেখেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় 2023 সন পর্যন্ত তারা বলছে অনলাইন শিক্ষা চলবে। হ্যাঁ, এরা অন্য বিকল্প কোনো কিছু চিন্তা করছে না। বস্টনের MIT, বস্টন, হার্ভার্ড বেশিরভাগ কোর্স এখন অনলাইনে চলছে, বাধ্য হয়ে চলছে, কিছু করার নাই, কারণ এখানে লেখাপড়াটা খুব এক্সপেন্সিভ। আমরা অনলাইনে যেতে হলে প্রথম আমরা যারা শিক্ষক আছি, আমি তো ধরেন আমার 50 বছর শিক্ষকতা হবে আর 2-3 বছর পরে। আমার চাইতে ছোট সাদেক হালিম, সৈয়দ মঞ্জুরুল ইসলাম বা তারও ছোট যারা আছে, তারা আমাদের যুগে তো, আমি 76-এ প্রথম এই কম্পিউটারের মানে কাছাকাছি আসি। নট দিস কম্পিউটার, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট টাইপ কম্পিউটার, ওই যে পাঞ্চ কার্ড করতে হতো। এখন ছেলেমেয়েরা কিন্তু অনেক ফাস্ট শেখে, তাদের জন্য অনেক সোজা, আমাদের জন্য একটু কঠিন, আমাদেরকে এটা শিখতে হবে। আরেকটা জিনিস শেষ করে নেই, আমি ইউজিসিতে থাকতে আমরা একটা $204 মিলিয়ন হেকে প্রজেক্ট বাস্তবায়ন করেছি, এবং সেখানে আমার যদি ভুল না হয় 22টি বিশ্ববিদ্যালয়, 22, ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছেই, ঢাকার মধ্যে সব বিশ্ববিদ্যালয় আছে, আমরা ফাইবার অপটিক্স দ্বারা, যেটা 3700 কিলোমিটার ফাইবার অপটিক্স দ্বারা নেটওয়ার্ক করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা ব্যবহার করতে হবে। এবং লাইব্রেরির 7,000 বই, 35,000 বই, 7,000 জার্নাল আমার মনে হয় বিষয়টা একেবারে স্পষ্ট, কিন্তু আব্দুল মান্নান, সেখানে এই বিষয়টি বোধহয় চিন্তার যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের শিক্ষার্থীরা থাকেন, তখন তাদের কিন্তু নেট অ্যাক্সেসে কোনো রকম কোনো সমস্যার মধ্যেই পড়তে হয় না, কারণ সেই সুযোগটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে করে থাকে। কিন্তু যখন সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেই, তখনই আসলে মুশকিলটা করছি। শেষ মনে নেব ডক্টর সাদেক হালিম, খুব ছোট করে। আমি আসলে এত হতাশ নই। আমি মনে করি আমাদের যতটুকু আমাদের লিমিটেড রিসোর্স আছে, আমাদেরকে শুরু করতে হবে। যদি আমরা শুরু না করি, তাহলে কিন্তু আমরা এই প্রোজ এন্ড কনসটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। আর বড় যে জায়গাটা হচ্ছে যে অবশ্যই যে প্রণোদনাটা দিচ্ছে সরকার অত্যন্ত সীমিত। আমাদের হয়তো কিছু কিছু চ্যানেলেরও আমরা সাহায্য নিতে পারি, এবং আপনি দেখবেন যে 28টি মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষা খাতের বাজেট বাস্তবায়িত হবে, সেখানে ICT মন্ত্রণালয়ও আছে। তাহলে আমাদের যে ছাত্রগুলি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, তাদের যাদের ইন্টারনেটে মানে সীমিত বাজেট, তাদেরকে আমরা আইডেন্টিফাই করে দিলে সেখানে কিন্তু সরকার 6 মাসের জন্য একটা স্টাইপেন্ড দিতে পারে। সেটা এমন কিছু আহামরি বাজেট হবে না। এবং যেটা সৈয়দ মনসুর ভাই বলেছেন, আমি বিনয়ের সাথে বলি যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু একই ফুটিং এ নেয়, তারা সবাই কিন্তু একইভাবে অনলাইন চালাতে সক্ষম হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশে 103টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, 53টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সবাই কিন্তু আমরা এক কাতারে নেই। আজকে আর একেবারেই সুযোগ নেই কথা বলার, নিশ্চয়ই আগামীতে এই বিষয় নিয়ে কথা বলার সুযোগটি আরো হবে, তার কারণ কথা বলতেই হবে। আজকে শেষ করতে হচ্ছে আলোচনা। সকলকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন একাত্তরে।